আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাকিব টিউটোরিয়ালে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চলো আমাদের কাজগুলো আমরা শুরু করি। দেখো প্রথম বাক্যটি দেখো, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ গড। এটাকে কম্পারেটিভ করতে বলা হয়েছে, এটাকে আমরা কম্পারেটিভ করব। তো আমরা এবার রুলটা একটু দেখে নিই। দেখো কোনো প্রশ্নে যদি দি প্লাস সুপারলেটিভ থাকে, যে বেস্ট এটা হচ্ছে সুপারলেটিভ, গুড, বেটার, বেস্ট, ঠিক আছে। অ্যাডজেক্টিভের 3 নাম্বারটা, এটা একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্মটা, গুড, বেটার, বেস্ট। তো এটাকে আমরা বলবো A3, যেহেতু অ্যাডজেক্টিভের 3 নাম্বার, সুপারলেটিভকে আমরা বলবো A3। কোনো একটি বাক্যে যদি দি প্লাস সুপারলেটিভ থাকে, অর্থাৎ দি প্লাস A3 থাকে, সেক্ষেত্রে সেটাকে কম্পারেটিভ করার নিয়ম কি হবে দেখো। এখানে খুব ভালো করে খেয়াল করবা। দেখো দি প্লাস A3 থাকলে কম্পারেটিভ করার নিয়ম, দি প্লাস A3 থাকলে, ঠিক আছে। A3 মানে হচ্ছে সুপারলেটিভ ফর্ম, ওই যে গুড, বেটার, বেস্ট, বেস্টটা। যেমন ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, টল, টলার, টলেস্ট। এই যে টলেস্ট, ব্ল্যাকেস্ট, বেস্ট, এগুলো হচ্ছে A3, মানে অ্যাডজেক্টিভের 3 নাম্বারটা। তো দি প্লাস A3 থাকলে কম্পারেটিভ করার নিয়ম, প্রথমে লিখতে হবে কি দেখো, সাবজেক্ট। প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট। দেখো আমরা এখানে প্রথমে সাবজেক্ট লিখেছি, এই যে প্রথম হচ্ছে সাবজেক্ট। তাহলে এই বাক্যকে কম্পারেটিভ করার জন্য প্রথমে সাবজেক্ট লিখতে হবে। তো এখানে সাবজেক্ট হচ্ছে ম্যান, তাই না? আমরা এখানে ম্যান লিখেছি, ওকে। এরপর হচ্ছে কি লিখবো? ভার্ব লিখবো। ভার্ব হচ্ছে ইজ, এই কারণে আমরা ইজ লিখলাম। তারপর হচ্ছে A3-কে A2 বানাবো, A3-কে A2 বানাবো, তার মানে সুপারলেটিভকে কম্পারেটিভ, সুপারলেটিভকে কম্পারেটিভ বানাবো। তো সুপারলেটিভ হচ্ছে এখানে কি দেখো, বেস্ট। তো বেস্টের কম্পারেটিভ হচ্ছে বেটার, ঠিক আছে, গুড, বেটার, বেস্ট। এরপর আমরা লিখবো দেন এনি আদার অথবা দেন অল আদার, তুমি যে কোনো একটা লিখতে পারো, আমি দেন এনি আদার লিখলাম, ওকে। এরপর আমরা লিখবো A3-র পরের অংশ, তার মানে অ্যাডজেক্টিভের পরের অংশ, অর্থাৎ সুপারলেটিভের পরের অংশ। তো সুপারলেটিভ হচ্ছে বেস্ট, বেস্টের পরের অংশ হচ্ছে ক্রিয়েশন অফ গড। তাহলে এই যে ক্রিয়েশন, এরপরে অফ, এরপর হচ্ছে গড। তাহলে আমাদের প্রথম বাক্যটি আমরা কমপ্লিট করলাম। এবার আমরা পরের বাক্যটি একটু দেখি। দেখো পরের বাক্যটি, ইজন্ট ইট আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে করতে হবে অ্যাসার্টিভ, ঠিক আছে। এটা ইন্টারোগেটিভ করতে হবে অ্যাসার্টিভ। তো আমরা রুলসটা একটু দেখিয়ে নিই, এটা কী হিসেবে এটাকে অ্যাসার্টিভ করবো আমরা, খেয়াল করো। এই যে দেখো এখানে টু ডু প্লাস নট ছাড়া, টু ডু মানে হচ্ছে ডু, ডিড, ডাজ, অর্থাৎ ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট ছাড়া অন্য অক্সিলিয়ারি প্লাস নট দিয়ে বাক্য শুরু হলে অ্যাসার্টিভ করার নিয়ম। অর্থাৎ কোনো একটা বাক্যের প্রথমে ডু নট নাই, ডিড নট নাই, ডাজ নট নাই, কিন্তু অন্য অক্সিলিয়ারির সাথে নট আছে, যেমন ইজ নট, এম নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট, ক্যান নট, কুড নট, এরকম করে উড নট, এরকম আরও যেগুলো আছে, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, এরকম সেগুলো যদি থাকে, তবে ডু নট, ডিড নট, ডাজ নট না, অন্য অক্সিলিয়ারির সাথে নট যদি থাকে, সেক্ষেত্রে অ্যাসার্টিভ করার নিয়ম হচ্ছে দেখো, প্রথমে আমরা লিখব সাবজেক্ট, প্রথমে লিখব সাবজেক্ট, দেখেছো? তাহলে আমরা এখানে সাবজেক্ট ইজেন্ট ইট, এই যে ইটটা হচ্ছে সাবজেক্ট, তো ইটটাকে আমরা প্রথমে লিখলাম। এরপর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, দেখো এই যে অক্সিলিয়ারি ভার্ব, এখানে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি হচ্ছে কি ইজ, তাই না? তাহলে ইজ লিখলাম, এই যে, ওকে। এরপর হচ্ছে সাবজেক্টের পরের অংশ, সাবজেক্টের পরের অংশ, সাবজেক্ট হচ্ছে ইট, তাই না? ইটের পরের অংশ হচ্ছে আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস, তাহলে এই যে আওয়ার রেসপন্সিবিলিটি টু ডু গুড ডিডস। দেখো এরপরে আমরা দেখব 3 নাম্বারটা, দেখো আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স, এটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, তার মানে এটা আছে প্যাসিভে। তো আমরা এবার রুলসটা একটু দেখে নিই, এটা হচ্ছে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে, তার মানে প্যাসিভ থেকে অ্যাক্টিভের রুলস আমরা একটু দেখে নেব। দেখো প্যাসিভ থেকে অ্যাক্টিভের রুলস, প্যাসিভ থেকে অ্যাক্টিভের নিয়ম। দেখো অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব,
ভালো করে খেয়াল করো, অবজেক্টটাকে সাবজেক্ট করব। এরপরে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বসাবো। এখানে স্টার মার্ক দেওয়া আছে কারণ অক্সিলিয়ারি ভার্ব মাঝে মাঝে বসবে, মাঝে মাঝে বসবে না। এই কারণে অক্সিলিয়ারি ভার্বের কিছু নিয়ম আছে, এই কারণে স্টার মার্ক দেওয়া আছে। এরপর হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্বের স্টার মার্ক দেওয়া আছে। মেইন ভার্বের সাথে মাঝে মাঝে অ্যাজ বা ইয়েস হয়, মাঝে মাঝে হবে না, মাঝে মাঝে আইএনজি হবে। একটু পরিবর্তন করতে হবে, আবার করতে হবে না, যার কারণে এখানে স্টার মার্ক দেওয়া আছে। মেইন ভার্বের নিয়মগুলো সম্পর্কে জানতে হবে। এরপরে সাবজেক্টটাকে অবজেক্ট করব। এটা হচ্ছে বেসিক রুলস, যে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়ম। প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করব, ঠিক আছে? তো অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করবো, তাহলে প্রথমে অবজেক্টটা খুঁজবো, সেটাকে এনে সাবজেক্টের জায়গায় অর্থাৎ প্রথমে এনে বসাবো। তাহলে আমরা দেখে নিই যে বাক্যটার অবজেক্টটা কোথায় আসলে। দেখো, এই যে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স। পুরো বাক্যটা একটু পড়ে অর্থটা পড়ে দিচ্ছি, যে আমাদের জীবন ইজ নট মেজার্ড পরিমাপ করা হয় না, বাই মান্থস মাস এবং বছর দ্বারা। তাহলে আমাদের জীবন মাস এবং বছর দিয়ে মাপা হয় না, পরিমাপ করা হয় না, ঠিক আছে? এটাই হচ্ছে বাক্যের অর্থ। এখন এই বাক্যের অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, তার মানে এই বাক্যের অবজেক্টটা খুঁজে বের করতে হবে, সেটা কোথায় আছে। মনে রাখবা, অ্যাক্টিভের অর্থাৎ এটা তো প্যাসিভ, হ্যাঁ, প্যাসিভের কাজটা যে করে সেই হচ্ছে অবজেক্ট। প্যাসিভের কাজটা যে করে সেই হচ্ছে অবজেক্ট, আর সে থাকবে বাইয়ের পরে। তাহলে আমি দুটো কথা বলেছি প্যাসিভের কাজটা যে করে সেই অবজেক্ট, সে থাকে বাইয়ের পরে। এখানে কাজ হচ্ছে ইজ নট মেজার্ড, তাই না? পরিমাপ করা হয় না। তো আমরা যদি এটাকে আরও সুন্দরভাবে ধরি, শুধু মেজার ধরি, মানে পরিমাপ করা, পরিমাপ করাটা হচ্ছে কাজ। এখন খেয়াল করো, কি পরিমাপ করে? আমাদের জীবনটা পরিমাপ করে। তাহলে আমাদের জীবনটা পরিমাপ করা হয় না কিসের দ্বারা? বছর এবং মাসের দ্বারা। তাহলে একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে যে আমি বলেছি প্যাসিভের কাজটা যে করে সেই অবজেক্ট, এবং সেটা থাকে বাইয়ের পরে। তো এখন এখানে বাইয়ের পরে যে মান্থস অর ইয়ার্স দেয়া আছে, এটা কি অবজেক্ট? না, এটা অবজেক্ট না। কারণ বাইয়ের পরে যে মান্থস অর ইয়ার্স দেয়া আছে, এই মান্থস অর ইয়ার্স কিন্তু পরিমাপের কাজটা করতে পারে না। এখানে ভার্ব হচ্ছে মেজার, মানে পরিমাপ করা, এটা একটা কাজ। তো এই কাজটা কি মাস এবং বছরে করতে পারে? মাস এবং বছরের কি প্রাণ আছে, অথবা কোনো হাত পা আছে, কাজ করার ক্ষমতা রাখে তারা? না, তারা কাজ করার ক্ষমতা রাখে না। অতএব এই কাজটা মান্থস অর ইয়ার্সে করে না, বিধায় মান্থস অর ইয়ার্স বাইয়ের পরে থাকা সত্ত্বেও এরা অবজেক্ট নয়। তাহলে অবজেক্টটা কোথায়? এখন প্রশ্ন আসবে সেটা। এখানে অবজেক্টটা দেয়া নাই, মাঝে মাঝে এরকম বাক্য কিন্তু দেয়া থাকবে। এটা বোঝার জন্য দেখো, আমি 3টি বাক্য লিখেছি, একটু খেয়াল করো। যেমন প্রথম বাক্যটি দেখো, পিঠা ইজ মেড, পিঠা বানানো হয়। পরের বাক্যটি ফ্লাওয়ার ইজ কাল্টিভেটেড, ফুল চাষ করা হয়। পরের বাক্যটি দ্য টেরোরিস্ট শুড বি পানিশড, সন্ত্রাসীরা কি হওয়া উচিত? তাদের শাস্তি হওয়া উচিত, বা শাস্তি পাওয়া উচিত, বা শাস্তি দেওয়া উচিত। এখন খেয়াল করো, এই সবগুলো কিন্তু প্যাসিভ ভয়েস। এখানে কিন্তু কাজটা কে করবে সেটা দেয়া নাই। এখন আমি যদি তোমাকে বলি বা তোমাদের বলি পিঠা ইজ মেড, পিঠা বানানো হয়, এই বানানোর কাজটা কে করে এটা কিন্তু আমরা সবাই জানি। পিঠা বানানোর কাজটা কে করে এটা কিন্তু আমরা সবাই জানি। কোনো গরুও করে না, ছাগলেও করে না, কোনো গাছে করে না, অন্য কোনো প্রাণীও করে না, এটা করে মানুষে, তাই না? যার কারণে কিছু কাজ আছে যেগুলো আমরা দেখেই বুঝতে পারি সেটা কে করবে। এই কারণে প্যাসিভ ভয়েসে বাই সহ সেগুলোর উল্লেখ দেয়া থাকে না। এই যে পুরো বাক্যটা এমন ছিল যে পিঠা ইজ মেড বাই আস, পিঠা আমাদের কর্তৃক বানানো হয়, বা আমরা পিঠা বানাই। তো পিঠা তো আমরাই বানাই, এই কারণে এই যে বাই আস এটা দেয়া হয় না, কারণ পিঠা বানানোর কাজটা শুধু একজনেই করে। যে কাজটা শুধু একজনেই করে, এটা যেটা সবাই জানে, সেক্ষেত্রে বাই সহ অবজেক্টটা দেয়া মাঝে মাঝে থাকবে না। পরের বাক্য দেখো, ফ্লাওয়ার ইজ কাল্টিভেটেড, কাল্টিভেট মানে চাষ করা। তো ফুল চাষ করা হয়, কে চাষ করে? এটা কি আমাদেরকে বলে দিতে হবে? কোনো গাছে কি ফুল চাষ করে? কোনো সিংহ, হাতি, ঘোড়া, মহিষ, ভেড়া ওরা কি ফুল চাষ করে? বা অন্য কোনো গ্রহের প্রাণীরা?
যদি থাকে তারা কি ফুল চাষ করে? আকাশের তারকারাজিরা কি ফুল চাষ করে? ফুল চাষ করে কারা? চাষিরা অথবা আমরা মানুষরা, তাই তো? তো এটা তো আমরা সবাই জানি, এই কারণে এটা হবে বাই আস অথবা বাই পিপল অথবা বাই কাল্টিভেটর, বাই দ্য কাল্টিভেটর, যার কারণে এখানে বায়াস দেয়া থাকবে না, এটা আননেসেসারি। ঠিক আছে, বায়াস দেয়াটা আননেসেসারি, কারণ বায়াস না দিলেও আমরা বুঝতে পারি যে ফুল চাষ কারা করে। ঠিক আছে, এরপরে দ্য টেরোরিস্ট শুড বি ফানিস্ট। টেরোরিস্টকে খেয়াল করো, ফানিস্ট করবে, শাস্তি দেবে। এটা কি কে দেয় শাস্তি বলো তো? সন্ত্রাসীদের শাস্তি কে দেবে? আমি, তুমি, সলিমুল্লাহ, রহিমুল্লাহ, করিমুল্লাহ, না সরকার, না পুলিশ? কে দেয়? হয় সরকার দেয়, নাহলে পুলিশ দেবে, তাই তো? অর্থাৎ পুলিশ তো সরকারের একটা অংশ, রাষ্ট্রের একটা অংশ, অথবা রাষ্ট্র। আমরা তো জানি এগুলো, যে সন্ত্রাসীদের শাস্তি দেওয়ার ক্ষমতা সরকারের। তো আমরা এখানে যদি এটা পরে লেখার দরকার ছিল বাই দ্য গভর্নমেন্ট, বাই দ্য গভর্নমেন্ট অথবা বাই দ্য পুলিশ। ঠিক আছে, বাই দ্য অথরিটি। তো টেরোরিস্টকে শাস্তি দেওয়ার কাজটা শুধু যারা করে তাদের আমরা সবাই জানি। এই কারণে মাঝে মাঝে প্যাসিভ ভয়েসের কিছু বাক্য থাকবে যেগুলোতে কাজটা কে করে এটা সবাই জানে, যার কারণে বাইসহ অবজেক্ট দেয়া থাকে না, অর্থাৎ কাজ যে করে তাদের নাম দেয়া থাকে না। কিন্তু আমরা যখন এটাকে অ্যাক্টিভ করব, সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্নটা পড়ে বুঝতে হবে যে কাজটা কে করে। ঠিক আছে, এটা বুঝতে হবে। তো কাজটা যে করে তাকে এনে আমরা বাক্যের প্রথমে লিখব, সাবজেক্ট করব। ঠিক আছে, এখন আমরা আমাদের প্রশ্নে চলে যাই। দেখো, ইট ইজ যে আওয়ার লাইফ ইজ নট মেজার্ড বাই মান্থস অর ইয়ার্স। তো আমাদের জীবন মাস এবং বছর দিয়ে মাপা হয় না। তো এই যে মাপা হয় না, এই কাজটা কে করে? আমরাই তো করি, বাই আস। ঠিক আছে, এই যে এখানে বাই আস ছিল, তো যেহেতু পরিমাপের কাজটা শুধু মানুষই করে, এই কারণে বায়াস আর দেয়ার দরকার হয়নি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাক্যের অবজেক্ট হচ্ছে আস, যেটা এখানে উজ্জ্ব আছে। ঠিক আছে, ইনভিজিবল যেটা। তাহলে আমরা সেই আসটাকে প্রথমে কি করব? সাবজেক্ট করব। তো সেই আসটাকে সাবজেক্ট করলে হয়ে যাবে উই। এই যে আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। তাহলে আমরা লিখলাম, এই যে দেখো, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম। ঠিক আছে, উই লিখলাম। এরপরে আমরা বলছি অক্সিলিয়ারি ভার্ব। এখানে অনেকগুলো নিয়ম আছে। অক্সিলিয়ারি ভার্ব লিখবো আবার লিখবো না। তো আমরা এখন লিখবো। কেন লিখবো? মনে রাখবা, বাক্যে যদি এম নট, ইজ নট, আর নট, ওয়াজ নট, ওয়ার নট যদি থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিলিয়ারি হিসেবে লিখবো ডু নট, ডিড নট, ডাজ নট। ওকে, আমি রিপিট করছি। এম নট, ইজ নট, আর নট থাকলে লিখবো ডু নট। ওয়াজ নট, ওয়ার নট থাকলে লিখবো ডিড নট। এই ঠিক আছে। ডাজ নটও লিখবো যখন এম নট, ইজ নট, আর নট থাকবে। ডাজ নট হবে তোমার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। ঠিক আছে, তাহলে ডু নট কেন লিখেছি? ডু নট লিখেছি এখানে এম নট, ইজ নট, আর নটের যে কোনো একটা আছে, এই কারণে আমি ডু নট লিখেছি। তো ডাজ নট লিখিনি কেন? ডাজ নট লিখিনি কারণ এখানে উইটা প্লুরাল, এই কারণে ডাজ নট হয়নি। ডাজ নট হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ডু নট লিখলাম। ওকে, এরপর আমরা লিখব মেইন ভার্ব। মেইন ভার্ব, ঠিক আছে। তো মেইন ভার্ব এখানে হচ্ছে ভার্ব হচ্ছে মেজার্ড, তাই না? মেজার্ড, এটা হয়ে গেছে মেজার। কেন হয়ে গেছে? শোনো, কোনো একটা বাক্যে যদি ডু নট, ডিড নট, ডাজ নট তুমি লিখো, সেই বাক্যের যে ভার্বটা বসাবা সেটাকে মেইন ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম করে ফেলতে হবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম যেটা প্রথম যে আমরা পড়ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট পার্টিসিপল। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা অর্থাৎ ভার্বের বেস ফর্ম সেটা করতে হবে। কোনো বাক্যে যদি তুমি ডু, ডিড, ডাজ বসাও, ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। ওকে, এরপরে আমরা লিখব কি দেখো রুলসে, সাবজেক্টটাকে অবজেক্ট করব। দেখেছো, সাবজেক্টকে অবজেক্ট করব। তো সাবজেক্ট এখানে আওয়ার লাইফ, তাই না? আমাদের জীবন সম্পর্কে যেহেতু কথা বলা হচ্ছে, এটাই সাবজেক্ট। যেটা সম্পর্কে কথা বলা হবে সেটাই সাবজেক্ট।
তাহলে আওয়ার লাইফ হচ্ছে সাবজেক্ট, তাহলে এটাকে আমরা শেষে লিখলে অবজেক্ট হয়ে যাবে, তাহলে আওয়ার লাইফ লিখলাম। এরপরে এবার অতিরিক্ত অংশ যেটা আছে সেটা লিখে দিব। অতিরিক্ত অংশ আমরা আছে বাই মান্থস অর ইয়ার্স, এই যে বাই মান্থস অর ইয়ার্স লিখে দিলাম। ওকে, এরপর দেখো 4 নাম্বার, এই যে দেখো এখানে 4 নাম্বারটা, অনেস্ট পিপল লিড আ হ্যাপি লাইফ, এটাকে আমরা কমপ্লেক্স করব, ঠিক আছে। তো এটার নিয়মটা কি দেখো, এই যে নিয়ম হচ্ছে এটা, দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কমপ্লেক্স করার নিয়ম, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে কমপ্লেক্স করার নিয়ম, ঠিক আছে। দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন আছে কি না, এই যে অনেস্ট পিপল, তো অনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, পিপল হচ্ছে নাউন, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে এরকম, তাহলে সেটাকে কমপ্লেক্স আমরা কিভাবে করব, প্রথমে লিখব দা, প্রথমে কি লিখব দা, তাহলে আমরা প্রথমেই লিখেছি দেখো দা লিখেছি, ঠিক আছে। এরপরে লিখব কি দেখো নাউনটা লিখব, দেখো তো নাউন হচ্ছে কি পিপল, তাই না, এই যে অনেস্ট পিপল, তাহলে এই যে পিপল লিখেছি। ওকে, এরপর আমরা লিখব ব্যক্তি যদি হয় হু লিখব, আর বস্তু হলে হুইচ লিখব। তো পিপল তো ব্যক্তি, যার কারণে আমরা লিখলাম হু। এরপরে টু বি লিখব, মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তো দ্য পিপল এটা তো ফ্লুরাল, যার কারণে আর হয়েছে, ঠিক আছে, এই কারণে আর হয়েছে। ওকে, আর এখানে মনে রাখবা অ্যাম ইজ আর যদি এখানে ভার্ব ওয়ান হয় অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে আমরা অ্যাম ইজ আর থেকে একটা লিখব। মনে রাখো টু বি হচ্ছে মূলত পাঁচটায়, অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার। এখন প্রশ্নে যদি ভার্ব ওয়ান থাকে অথবা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে, সেক্ষেত্রে আমরা লিখব অ্যাম ইজ আর, এই তিনটা থেকে একটা, ঠিক আছে। আর যদি ভার্ব টু থাকে সেক্ষেত্রে আমরা লিখব ওয়াজ এবং ওয়ার, এই দুটো থেকে একটা। তো এখানে অ্যাম ইজ আর হবে, কারণ এখানে এটা ভার্ব ওয়ান, অ্যাম ইজ আর, তো অ্যাম ইজ আর এই তিনটা থেকে আরটা কেন লিখেছি, কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পিপল, দ্য পিপল হচ্ছে ফ্লুরাল, এই কারণে আর হয়েছে। ওকে, এরপরে আমরা লিখব অ্যাডজেক্টিভটা, তো অ্যাডজেক্টিভ কি অনেস্ট, এই যে অনেস্ট লিখলাম। তারপর আমরা লিখব নাউনের পরের অংশ, নাউন কোনটা পিপল, তাই না, পিপলের পরের অংশ কি লিড আ হ্যাপি লাইফ, পুরোটা, তাহলে লিড আ হ্যাপি লাইফ, এই যে আমরা লিখে দিলাম। এবার আমরা 5 নাম্বার করব, দেখো ইট ম্যাটার্স লিটল ইফ আ ম্যান লিভস মেনি ইয়ার্স অর নট, এটাকে ইন্টারোগেটিভ করব আমরা। তো আমরা রুলটা একটু দেখে নিই। কোনো একটা বাক্যে যদি এভরি না থাকে, নো বডি না থাকে, নো ওয়ান না থাকে, এই নো ওয়ানটা আলাদা হবে, নান না থাকে, ইট ইজ নো ইউজ না থাকে, ইট ডাজ নট ম্যাটার না থাকে, এবং ওই বাক্যে যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার নিয়ম হচ্ছে এটা। আমরা একটু পড়ে নিই। প্রথমে ডু রিড ডাজের যে কোনো একটা বসাবা ভার্ব অনুযায়ী, তারপরে এখানে আমি নিচে দিয়ে লিখেছি একটু দেখো, নট বসাবা অথবা নট বসাবা না, নট বসবে অথবা বসবে না, কিন্তু এই নটটা কখন বসবে আর কখন বসবে না, বাক্যটা যদি তোমার প্রশ্ন যদি অ্যাফার্মেটিভ হয়, প্রশ্নটা যদি অ্যাফার্মেটিভ হয় নট বসাবা, আর প্রশ্ন নেগেটিভ হলে নট বসাবা না। ওকে, এরপরে সাবজেক্ট লিখবা, ভার্ব ওয়ান লিখবা, এরপরে ভার্বের পরের অংশ, তারপরে কোয়েশ্চেন মার্ক। তাহলে আমরা একটু দেখি, দেখো প্রথমে আমরা ডু রিড ডাজ যে কোনো একটা লিখব, দেখো এখানে লেখা হয়েছে ডাজ, কিন্তু কেন ডাজ মনে রাখবা, ভার্বের দিকে তাকাবা, ভার্বটা যদি ভার্ব ওয়ান হয়, অর্থাৎ ভার্ব যদি বেস ফর্ম হয় ভার্বের অথবা প্রেজেন্ট ফর্ম হয়, সেক্ষেত্রে আমরা লিখব ডাজ, সরি ডু, এই যে ডু লিখব। এরপরে ভার্বের সাথে যদি অ্যাজ বা ইয়েস থাকে লিখব ডাজ, ঠিক আছে। তারপরে ভার্ব যদি টু হয় লিখব ডিড, ডিড লিখব। আমি আবার বলছি, তোমার মেইন ভার্বটা যদি ভার্ব ওয়ান হয়, ঠিক আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হলে তুমি লিখবা ডু, এরপরে ভার্বের সাথে অ্যাজ বা ইস যদি থাকে লিখবা ডাজ, আর ভার্ব যদি টু হয় অর্থাৎ ফার্স্ট হয় লিখবা ডিড। তাহলে এখানে অ্যাজ বা ইস আছে, এই কারণে আমরা ডাজ লিখেছি। তারপর আমরা লিখব, দেখো নট লিখব অথবা লিখব না, এখন লিখব নাকি লিখব না, নট লিখব কখন, যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় নট লিখব, আর যদি বাক্যটা নেগেটিভ হয় নট লিখব না।
তো বাক্যটাতে যদি কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে সেটা নেগেটিভ, আর নেগেটিভ ওয়ার্ড না থাকলে সেটা অ্যাফার্মেটিভ। দেখো ইট ডাজ নট লিটল, এখানে লিটল এই শব্দটাতে আছে, লিটল হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তো লিটল থাকার কারণে এখানে আমরা নট আর লিখবো না। আমরা বলেছি যদি বাক্যতে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকে নট লিখবো না, আর যদি নেগেটিভ ওয়ার্ড না থাকে নট লিখবো। লিটল যেহেতু নেগেটিভ ওয়ার্ড আমরা নটটা লিখবো না। এরপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইট, এই যে আমরা ইট বসালাম। তারপর হচ্ছে ভার্ব ওয়ান, ভার্ব হচ্ছে ম্যাটার্স। তো ম্যাটার্সের ভার্ব ওয়ান হচ্ছে ম্যাটার, অ্যাসটা উঠিয়ে ফেলতে হবে, বেস ফর্মটা আসবে। এরপরে ভার্বের পরের অংশ, ঠিক আছে। তো ভার্বের পরের অংশ কি, ভার্বের এই যে ম্যাটার্সের পরের অংশ হচ্ছে, ম্যাটার হচ্ছে ভার্ব, এটার পরের অংশ হচ্ছে লিটল থেকে শুরু করে পরে যে আছে তা। তো লিটল তো আমরা লিখবো না যেহেতু এটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে ইফ থেকে শুরু করব। এই যে ইফ লিখলাম, তারপরে এ, তারপরে ম্যান লিখে শুরু করে পুরোটা লিখে দেব। লেখার পরে কোয়েশ্চেন মার্ক, আমরা এখানে কোয়েশ্চেন মার্ক দেব। এরপরে দেখো নাম্বার 6, নোবডি ইজ অ্যাবসলিউটলি হ্যাপি অন দ্য আর্থ, এটাকে আমরা অ্যাফার্মেটিভ করব। ঠিক আছে, তাহলে আমরা রুলসটা একটু দেখে নিই। দেখো কোনো বাক্যে যদি নো বডি থাকে, নো ওয়ান থাকে, নান থাকে, সেটাকে অ্যাফার্মেটিভ করার নিয়ম কি খেয়াল করো। নো যেখানে আছে নোটাকে আমরা উঠিয়ে দিয়ে লিখবো এভরি, নো এর পরিবর্তে আমরা লিখবো এভরি, এই। তো নোর সাথে যদি বডি থাকে তাহলে বডি বসাই দিবা, ওয়ান থাকলে ওয়ান বসাই দিবা, যেটা থাকে সেটা বসাই দিবা। তবে নো থাকলে আমরা লিখবো এভরি, ঠিক আছে। নান থাকলেও একই হবে। এরপরে কিওয়ার্ড বা ফ্রেজের, কিওয়ার্ড বা কি ফ্রেজ, এর অপোজিট ওয়ার্ড লিখবা বা অপোজিট ফ্রেজ লিখবা। মানে কিছু শব্দ আছে যেগুলোকে বিপরীত শব্দ হিসেবে রূপান্তর করে সেখানে বসাতে হবে। যেমন গুড থাকলে তোমাকে ব্যাড লিখতে হবে, হ্যাপি থাকলে লিখতে হবে আনহ্যাপি, এভাবে লিটারেট থাকলে লিখতে হবে ইলিটারেট, হসপিটেবল থাকলে লিখতে হবে ইনহসপিটেবল। এরকম কিছু ওয়ার্ড আছে অথবা কিছু ফ্রেজ আছে, ঠিক আছে। সেগুলোকে অপোজিট করবা, অপোজিট ওয়ার্ড অথবা অপোজিট ফ্রেজ হিসেবে বসাবা, আর কোনো কিছু পরিবর্তন করা লাগবে না, তাহলে শুধু দুই জায়গায় পরিবর্তন হবে। তাহলে আমরা এবার দেখে নিই একটু। আমরা বলেছিলাম নো এর পরিবর্তে এভরি বসাবো। দেখো এই যে নো যে যেখানে আছে সেখানে এভরি বসিয়েছি, তার বডি কিন্তু আমরা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু নো এর কাজ করেছি, নো এর পরিবর্তে এভরি, আর অন্য যেটা যেখানে আছে সেখানেই বসাবো। ওকে, এরপরে এখানে কি ওয়ার্ড না, এখানে কি ফ্রেজ একটা দেয়া আছে, সেটা হচ্ছে এই যে অ্যাবসলিউটলি হ্যাপি। অ্যাবসলিউটলি হ্যাপির বিপরীত হচ্ছে সামহোয়াট আনহ্যাপি, সামহোয়াট আনহ্যাপি। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এরকম আরও অনেকগুলো আছে, তোমরা যখন বেশি বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমরা জানতে পারবা। তাহলে অ্যাবসলিউটলি হ্যাপির বিপরীত হচ্ছে সামহোয়াট আনহ্যাপি, মানে কোনো না কোনোভাবে অসুখী। এটা হচ্ছে পরিপূর্ণরূপে সুখী, সম্পূর্ণরূপে সুখী, একেবারেই সুখী। আর এটা হচ্ছে কোনো না কোনোভাবে অসুখী, ঠিক আছে। এরপরে বাকিটা সব ঠিক থাকবে। তাহলে দুটি কাজ, নো এর পরিবর্তে এভরি লিখবো, আর যদি কি ওয়ার্ড থাকে সেটার বিপরীত, আর কি ফ্রেজ থাকলে সেটারও বিপরীত করব আমরা। এই এরপরে আমরা নাম্বার 7 দেখব। দেখো সো উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, ঠিক আছে। উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, এটাকে আমরা ফ্যাসিভ করব, ঠিক আছে, এটাকে আমরা ফ্যাসিভ করব। তো ফ্যাসিভ করার নিয়ম দেখো, অ্যাক্টিভ থেকে ফ্যাসিভ করার নিয়ম, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট বানাবা, অবজেক্টটাকে সাবজেক্ট বানাবা, এরপর অক্সিলারি ভার্ব লিখবা, ভার্ব 3 লিখবা, অবজেক্টের পরের অংশ যদি থাকে, অবজেক্টের পরের কোনো অংশটা যদি থাকে তখন এখানে অধিকাংশ ক্ষেত্রে এখানেই বসবে, অর্থাৎ বায়ের আগে অথবা ভার্ব 3 পরে, ঠিক আছে। ব্যতিক্রমও আছে, ব্যতিক্রমটা আমরা পরে লিখি, সেটা মাঝে মাঝে অবজেক্টের পরের অংশটা আমরা শেষে লিখি। এরপরে বাই লিখবে, এরপর সাবজেক্টকে অবজেক্ট। তাহলে আমরা এক একে করে ফেলি। দেখো প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট, তাহলে আমাদের অবজেক্টটা খুঁজে নিতে হবে। আমাদের বাক্যটা হচ্ছে, মূল বাক্য হচ্ছে এটা, উই শুড নট ওয়েস্ট টাইম ইন ভেইন, আমাদের সময় অপচয় করা উচিত না। উই শুড নট ওয়েস্ট টাইম, ঠিক আছে। এটা হচ্ছে অবজেক্ট। কিভাবে এটা অবজেক্ট, টাইমটা অবজেক্ট কীভাবে খেয়াল করো। ভার্ব কোনটা আগে সেটা বের করবা। ভার্ব হচ্ছে শুড নট ওয়েস্ট, সময় অপচয় করা উচিত নয়। শুড নট ওয়েস্ট, সময় অপচয় করা, সরি শুড নট ওয়েস্ট, এটার অর্থ হচ্ছে অপচয় করা উচিত নয়। তাহলে এটার আগে তুমি কি লাগাও,
যে অপচয় করা উচিত নয়, এই কথার আগে কি লাগাও? তাহলে কি অপচয় করা উচিত নয়, উত্তর আসবে টাইম, সময় অপচয় করা উচিত নয়। তাহলে এটাই হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বের আগে কি অথবা কাকে লাগাইলে যা আসে তাই হচ্ছে অবজেক্ট। তাহলে টাইম হচ্ছে অবজেক্ট। তাহলে টাইমটাকে আমরা প্রথমে নিয়ে আসব, ঠিক আছে? এই যে টাইমটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম, ঠিক আছে? অর্থাৎ এই যে অবজেক্টটাকে কী করলাম, সাবজেক্ট করলাম। অবজেক্টটাকে সাবজেক্ট করা মানে হলো এই অবজেক্ট হচ্ছে টাইম, এটাকে প্রথমে নিয়ে আসা, ঠিক আছে? আর এখানে সোটা বসে যাবে, মনে রাখবা সো, দেয়ার ফোর, দেন, আফটার, হ্যান্স, থ্যান্স, এরকম যদি কোনো ওয়ার্ড থাকে সেগুলো আমরা যেখানে আছে সেখানেই বসিয়ে দেব। এরপরে দেখো, তাহলে টাইমটাকে আমরা সাবজেক্ট করলাম। তারপর আমরা লিখব কি দেখো, অক্সিলিয়ারি ভার্ব লিখব, অক্সিলিয়ারি ভার্ব। তো এটা একটা বিস্তৃত টার্ম, অক্সিলিয়ারি ভার্বের অনেকগুলো ব্যবহার এখানে আছে। মনে রাখবা, তোমার প্রশ্নে যদি কোনো অক্সিলিয়ারি দেওয়া থাকে সেটা তুমি লিখে ফেলবা। প্রশ্নে যদি কোনো অক্সিলিয়ারি দেওয়া থাকে সেটা লিখে ফেলবা। কখন? তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে প্রশ্নে যদি কোনো অক্সিলিয়ারি ভার্ব দেওয়া থাকে সেটা লিখে ফেলবা। তাহলে লিখে ফেললাম, এই যে শুড নট লিখে ফেললাম। আর কোনো অক্সিলিয়ারি যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা টু বি আনি, হাওলাত, মানে অ্যামিজ আর ওয়াজ ওয়ার, এগুলো লিখি, ঠিক আছে? যে অক্সিলিয়ারি দেওয়া থাকবে সেটাই লিখবা, আর না থাকলে তখন অ্যামিজ আর ওয়াজ ওয়ার লিখবা, ঠিক আছে? ওকে, এরপরে দেখো ভার্ব 3। তো আমরা ভার্ব 3 লিখবো, তাই না? ভার্ব 3, ভার্ব হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টের ভার্ব 3 হচ্ছে ওয়েস্টেড, এই যে লিখলাম। ওকে, ঠিক আছে? এরপরে অবজেক্টের পরের অংশ, অবজেক্টের পরের অংশ দেখো, অবজেক্টের পরের অংশ কি দেওয়া আছে? দেখো অবজেক্ট ছিল টাইম, তাই না? তো টাইমের পরের অংশ ইন ভেন দেওয়া আছে না? তাহলে এই যে ইন ভেন লিখলাম, ঠিক আছে? এরপরে বাই, এখানে কিন্তু আমি বাই লিখিনি, ঠিক আছে? তারপর সাবজেক্টকে অবজেক্ট বানাবো, তো সাবজেক্টও লিখিনি। কেন লিখিনি আমি বলছি তোমাদেরকে। তাহলে যদি এভাবে লিখতাম তাহলে হয়তো কি, বাই, আমি একটু লিখে দিচ্ছি। তাহলে এখানে বাই, তারপর হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট বানালাম, সাবজেক্ট হচ্ছে কে, উই, তাই না? এই যে উই, উইকে অবজেক্ট বানালো হতো আস। তো এটা কেন লিখিনি, এই অংশটা কেন লিখিনি? এটা তুমি লিখতে পারো, না লিখলে সেটা হবে তোমার জন্য ভালো নাম্বার, কিন্তু লিখলেও কাটবে না, না লিখলেও কাটবে না, ঠিক আছে? এখন না লেখাটা হচ্ছে স্মার্টনেস, স্মার্ট ইংলিশ হবে। কেন সেটা দেখো, কিছু কাজ আছে যেগুলো আমরা বলতে পারি যে কে করে, অর্থাৎ সেগুলো ইউনিভার্সাল হয়ে গেল কাজগুলো। কিছু কাজ যেগুলো শুধুমাত্র একজন ব্যক্তি করে, অথবা একটি প্রতিষ্ঠান করে, অথবা একটি সত্তা করে, কে করে এটা সবাই জানে। সে কাজগুলোর ক্ষেত্রে সে কাজগুলো কে করে সেটা দেওয়ার প্রয়োজন হয় না। যেমন এখানে কাজ হচ্ছে শুড নট বি ওয়েস্ট, অপচয় করা, তাই না? অপচয় করাই হচ্ছে কাজ এখানে, ওয়েস্ট। তাহলে এই যে সময় অপচয় করা, তো এই কাজটা, অপচয় করার কাজটা কে করে? আমরাই তো করি, আসেরাই তো করে, আমরাই তো করি, তাই না? মানুষই তো সময় অপচয় করে, অন্য কোনো প্রাণীদের সময় অপচয় করে না, কারণ ওদের কাছে অপচয়ও নাই, আবার এটাকে সৎভাবে ব্যবহার করার কোনো গুরুত্ব নেই, শুধু মানুষের কাছেই আছে সেটা। যার কারণে সময় অপচয় শুধু মানুষের সাথেই সম্পর্কিত। তো যেটা একজন মাত্র, একটি সত্তা, একটা প্রতিষ্ঠানেই করে, একটি সত্তাই করে, সেটা লেখার দরকার নাই। তুমি যদি মনে করো লিখবা, লিখতে পারো, কোনো সমস্যা নাই, বায়াস দিতে পারো, কিন্তু আমি লিখিনি, ঠিক আছে? এখন এখানে বিটা কোত্থেকে আসলো? এই যে আমি কিন্তু বিয়ের বর্ণনাটা করিনি, মনে রাখবা তোমার প্রশ্নে যদি মোডাল অক্সিলারি থাকে, অর্থাৎ ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাস্ট, মাইট, নিড, তারপরে ডেয়ার, এরপরে এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এরপরে বি গোয়িং টু, তার মানে হচ্ছে এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, ঠিক আছে? যদি এরকম থাকে সেক্ষেত্রে সেগুলো লেখার পরে বি লিখতে হবে, এই কারণে আমরা বি লিখেছি, ঠিক আছে? তাহলে বর্ণনাটা আরেকবার দেখে নিবা, তাহলে খুব সহজেই সেটা পারবা। তারপরে দেখো নাম্বার 8, ইফ উই ইউজ টাইম প্রপারলি উই ক্যান বি বেনিফিটেড, ঠিক আছে? এটাকে আমাদেরকে সিম্পল করতে হবে, আমি এখানে ইন্ডিকেট করতে পারিনি কারণ এখানে জায়গা ছিল না।
তোমরা একটু দেখে নিবা। এই বাক্যটাকে সিম্পল করতে হবে। তো ইফ যুক্ত বাক্য এগুলো হচ্ছে মূলত কমপ্লেক্স সেন্টেন্স। ইফ যুক্ত বাক্যগুলো মূলত কমপ্লেক্স, এটাকে সিম্পল করতে হবে। তো আমরা একটু রুলটা দেখে নিই। দেখো, ইফ ক্লজটি অ্যাফার্মেটিভ হলে, ইফ ক্লজটি অ্যাফার্মেটিভ হলে, এখানে দুটি ক্লজ মনে রাখবা, এটা কন্ডিশনাল সেন্টেন্স। ইফ যুক্ত বাক্যগুলো কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। এখান পর্যন্ত একটা ক্লজ, পরে হচ্ছে আরেকটা ক্লজ, তাহলে দুইটা ক্লজ। তো ইফ যুক্ত যেটা সেটাকে বলে ইন্ডিপেন্ডেন্ট না, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আবার এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। তাহলে এখানে ক্লজ দুইটা। তো ইফ যুক্ত ক্লজটা দেখো, ইফ ক্লজটি অ্যাফার্মেটিভ হলে, সিম্পল করার নিয়ম, এই যে ইফ ক্লজটা অ্যাফার্মেটিভ কিনা দেখো। ইফ উই ইউজ টাইম প্রপারলি, এটা তো অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। নেগেটিভ ওয়ার্ড মানে হচ্ছে নো, নেভার, নান, নাথিং, হার্ডলি, স্ক্যারসলি, সিলডম, বেয়ারলি, তার এই ধরনের, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এই ধরনের কোনো ওয়ার্ড এখানে নাই, যার কারণে আমরা বলতে পারি যে ইফের পরে কি আছে, অ্যাফার্মেটিভ আছে। তো ইফের পর যদি অ্যাফার্মেটিভ থাকে সেক্ষেত্রে সিম্পল করার নিয়ম, শুধুমাত্র বাই প্লাস ইফ ক্লজের ভার্বের সাথে আইএনজি এখানে দেওয়া আছে। দেখো, আমরা প্রথমে বাই লিখব, তাহলে প্রথমে লিখলাম বাই, ঠিক আছে। এরপরে ইফ ক্লজের ভার্বের সাথে আইএনজি, ইফ ক্লজের যে ভার্ব আছে তার সাথে আইএনজি যোগ করব। তো ইফ ক্লজের ভার্ব কোনটা? ইফ ক্লজের ভার্ব হচ্ছে ইউজ, তো ইউজের সাথে আইএনজি যোগ করলে হবে ইউজিং। এরপরে আমরা লিখব ইফ ক্লজের ভার্বের পরের অংশ পুরোটা, ইফ ক্লজের ভার্বের পরের অংশ। ইফ ক্লজের ভার্ব হচ্ছে ইউজ, তাই না? ইউজের পরের অংশ হচ্ছে টাইম প্রপারলি, একেবারে যা আছে তা, একেবারে পুরোটা আমরা এই যে লিখে দিলাম। তাহলে আমাদের হয়ে গেল 8 নাম্বার। তারপর আমরা 9 নাম্বার দেখব। দেখো 9 নাম্বার, অল ম্যান মাস্ট ডাই। দেখো এই যে অল ম্যান মাস্ট ডাই, ঠিক আছে, এটাকে নেগেটিভ করব। তো আমরা রুলটা দেখে নিই। দেখো, প্রশ্নে যদি, হ্যাঁ একটু দেখে নাও, এই যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু যদি থাকে, তোমার প্রশ্নে যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকে, সেক্ষেত্রে নেগেটিভ কিভাবে করবা? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর ক্ষেত্রে নেগেটিভ কীভাবে করবা? দেখো, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টুর পরিবর্তে লিখবা ক্যান নট, বাট। আরও অন্য নিয়মও আছে, সেভাবেও করা যায়। তাই আমরা সহজে করব, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এর পরিবর্তে লিখব কি ক্যান নট, বাট, আর বাকি সব কিছু কিন্তু ঠিক থাকবে। তাহলে দেখো যে অল ম্যান মাস্ট ডাই নেগেটিভ, এই যে তো মাস্টের পরিবর্তে আমরা লিখব ক্যান নট, বাট, বাকি যা আছে সব কিন্তু ঠিক আছে। দেখো, অল ম্যান ঠিক আছে, ডাইও ঠিক আছে, ঠিক আছে। এটাকে আরেকভাবে করা যায়, এই যে অলের পরিবর্তে তুমি নান লিখতে পারো, এক্ষেত্রে পরে কিন্তু রুলস অ্যাপ্লাই করতে পারবে না, এটা তোমার নিজেকে চিন্তা ভাবনা করে অর্থ মিলিয়ে লিখতে হবে। অল ম্যান মাস্ট ডাই, নান ক্যান অ্যাভয়েড ডেথ, এভাবেও করা যায়, আরও অনেকভাবে করা যায়, ঠিক আছে। এরপর দেখো আমরা 10 নাম্বার সর্বশেষ আমাদের বাক্যটি, দো যুক্ত বাক্য, এটাকে আমরা কম্পাউন্ড করব। দো যুক্ত বাক্যকে কম্পাউন্ড করার নিয়ম খুবই সহজ, এখানে দেওয়া আছে। দেখো, দো থাকলে কম্পাউন্ড করার নিয়ম, দো উঠে যাবে এবং কমার পরিবর্তে বাট বসাবা, শেষ। দোটারে উঠাই দিবা আর কমার পরিবর্তে বাট বসাবা, বাকি সব ঠিক থাকবে। তাহলে এই যে দো যে আছে এটাকে আমরা উঠিয়ে দিব, উঠিয়ে দিয়ে তাহলে কি থাকবে? দেখো, উই টেক আটমোস্ট কেয়ার, যা আছে তা লিখবো আমরা, উই টেক আটমোস্ট কেয়ার। আর এই কমার পরিবর্তে আমরা কি বসাবো? এই যে বাট বসালাম, দেখেছো? আর বাকি যা আছে আবার তা লিখে দিলাম। তাহলে আমাদের বাক্যটি হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বোর্ড 2019-এর ট্রান্সফরমেশনগুলো আমরা আল্লাহর অশেষ রহমতে শেষ করতে পারলাম। কোনো কোয়েশ্চেন যদি থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা, পরবর্তী টিউটোরিয়ালে আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আগামী টিউটোরিয়ালে এরকম যে কোনো একটা বোর্ডের কোয়েশ্চেনগুলো নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।